আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় যে ডিজাইন অফ স্ট্রাকচার 2 বই। এটা হলো যারা এবার সিভিল ডিপার্টমেন্ট সপ্তম সেমিস্টার আছে তাদের জন্য। যে ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের যে গ বিভাগের সাজেশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এইখানে আমরা জানি যে গ বিভাগে 6টা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে 5টা লিখতে হয়। তো কেউ যদি চায় যে ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের গ বিভাগের যে 6টা প্রশ্ন থাকবে, 6টা প্রশ্নই কমন পাবে, তো সেটা আসলে সম্ভব কিভাবে? তো আমরা জানি স্বাভাবিকভাবে গ বিভাগে হয় 6টাই প্রশ্ন আসে, 6টাই ম্যাথ আসে আর কি। গ বিভাগে যে 6টা থাকে 6টাই ম্যাথ, অথবা একটা থাকে হলো থিওরি, ঠিক আছে, বা একটা থিওরি থাকে যেটা হলো আমাদের প্রথম অধ্যায় থেকে। আমরা এই ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের যে প্রথম অধ্যায়টা আছে ওইটাকে যদি ভালোভাবে পড়ে গ বিভাগের থিওরি, যদি গ বিভাগে কোনো থিওরি থাকে ওই এক অধ্যায় থেকেই সে লিখতে পারবে, ঠিক আছে। তাহলে থিওরি থাকলে আমরা প্রথম অধ্যায়টা সুন্দর করে পড়বো আর কি, থিওরি তাহলে লিখতে পারবো। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হলো গ বিভাগে যদি আমাদের 6টায় ম্যাথ আসে, কোনো থিওরি না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? যে এই যে 6টা ম্যাথ যদি আমরা কমন পেতে চাই তাহলে আমাদের এই অধ্যায়গুলো ভালোভাবে করতে হবে। সেটা হলো আমরা যদি 1 নাম্বারটা বলি, 1 নাম্বারটা আছে হলো একমুখী স্ল্যাব ডিজাইন ও বা ওয়ান ওয়েট স্ল্যাব ডিজাইন আর কি। তো এটা হচ্ছে একটা ইউএসডি পদ্ধতি, আর একটা ডাব্লিউএসডি পদ্ধতি এবং একটা হলো ইউএসডি পদ্ধতি। তো এই দুইটা যদি ম্যাথ কেউ ভালোভাবে করে, যে ডাব্লিউএসডি পদ্ধতির একটা উদাহরণ এবং ইউএসডি পদ্ধতির একটা উদাহরণ, কেউ যদি ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝে বুঝে এই দুইটা ম্যাথ করতে পারে তাহলে একমুখী স্ল্যাব ডিজাইন থেকে সমাধানটা করতে পারবে। 2 নাম্বারটা আছে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন। দ্বিমুখী স্ল্যাব ডিজাইন ইউএসডি ডাব্লিউএসডি এটার কোনো ইয়ে নাই, এটা হলো ডাব্লিউএসডি পদ্ধতির, এটা চলে আসবে পরীক্ষায়, ঠিক আছে। তো দ্বিমুখী স্ল্যাব ডিজাইন শেষ। এবার আছে আরসিসি সিঁড়ি ডিজাইন। তো আরসিসি সিঁড়ি ডিজাইনের ক্ষেত্রে এইখানেও কোনো ইউএসডি ডাব্লিউএসডি নেই, এটাও সরাসরি ডাব্লিউএসডি পদ্ধতিটা পরীক্ষায় আসে। এখানে একমুখী এবং দ্বিমুখী স্ল্যাব ডিজাইন, আসলে ডিজাইন বলতে এখানে ডিজাইনটা আসে না বা না আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, আসবে কি তাহলে? আসবে হলো প্রধান লোহা অথবা বিতরণী লোহার পরিমাণ নির্ণয় পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ধাপ 5 অথবা 6 পর্যন্ত, ঠিক আছে। ধাপ 5 পর্যন্ত একমুখী এবং দ্বিমুখী স্ল্যাব ডিজাইন। এবার আসে সিঁড়ি ডিজাইন, তার মানে এটা পুরোটাই করতে হবে সিঁড়ির ক্ষেত্রে। আচ্ছা, 4 নাম্বার হলো কলাম ডিজাইন। কলাম ডিজাইনের মধ্যে দুইটা আছে, একটা হলো টাইট কলাম ডিজাইন আর একটা হলো স্পাইরাল কলাম। স্পাইরাল কলাম বলতে যে বৃত্তাকার যে কলামটা আছে সেটার কথা বলছি, টাইট কলাম বলতে বর্গাকার বা আয়তাকার যে কলামটা সেটা আর কি। তো সেটা করলে আমাদের কলাম ডিজাইন শেষ। হ্যাঁ, তারপরে আসলে আমাদের ফুটিং ডিজাইন। ফুটিং ডিজাইনের মধ্যে আমাদের 3 ধরনের ফুটিং ডিজাইন শিখতে হবে। একটা হলো যে কংক্রিট দেওয়াল, তার মানে এই যে ফুটিং, এই ফুটিং এর উপর কি থাকবে? কংক্রিট দেওয়াল থাকবে। হ্যাঁ, কংক্রিট দেওয়াল থাকবে। আরেকটা কি, এই ফুটিং এর উপর ইটের দেওয়াল থাকবে। এই যে ফুটিং, এই ফুটিং এর উপর মনে করে কিসের দেওয়াল থাকবে? ইটের দেওয়াল থাকবে। আরেকটা হলো কলাম, কেউ থাকবে যে ফুটিং এর মাঝখানে কি হবে? যে কলাম থাকবে সেটা। তার মানে যদি আমরা ফুটিং ডিজাইনের ম্যাথটা যদি পরীক্ষায় কমন পেতে চাই তাহলে আমাদের 3টা উদাহরণ করতে হবে। একটা হলো কংক্রিট দেওয়াল, একটা হলো ইটের দেওয়াল, আর একটা হলো ফুটিং এর উপরে কি থাকবে? কলাম থাকবে। আচ্ছা, এই যে কংক্রিট দেওয়াল এবং ইটের দেওয়াল, এই দুইটার যে ফুটিং ডিজাইন প্রায় সেম, ঠিক আছে। শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট নির্ণয়ে একটা সূত্রে মাত্র পার্থক্য আছে, তাছাড়া একদমই সেম। আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার আছে রিটেইনিং ওয়াল ডিজাইন। তো রিটেইনিং ওয়াল ডিজাইনটা মোটামুটি ইজি আছে। তো এইখানে রিটেইনিং ওয়াল ডিজাইনের মধ্যে আমাদের মানে প্রশ্ন যদি আমরা কমন পেতে চাই তাহলে আমাদের 2টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে বা 2টা উদাহরণ প্র্যাকটিস করতে হবে। 1 নাম্বারটা হলো গভীরতা ও লোহার পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের রিটেইনিং ওয়ালের বলে যে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের গভীরতা ও লোহার পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, অথবা কি বলবেন যে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের স্থিতিশীলতা নিরীক্ষা করো, ঠিক আছে। তার মানে যদি আমরা ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের যদি ম্যাথটা কমন পেতে চাই তাহলে আমাদের কয়টা? 2টা উদাহরণ বা 2টা ম্যাথ আমাদের ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। সেটা হলো যে ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের গভীরতা ও লোহার পরিমাণ নির্ণয়
আর রিটেনিং ওয়ালে স্থিতিশীলতা নিরীক্ষা। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি যে আমাদের মোট কয়টা উদাহরণ প্র্যাকটিস করতে হবে, সেটা হলো যে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ একমুখী স্ল্যাব ডিজাইন করতে হলে আমাদের লাগবে WSD এর একটা উদাহরণ, USD এর একটা উদাহরণ, তাহলে হলো দুইটা। আচ্ছা, দ্বিমুখীর জন্য একটা বললে হবে, তাহলে তিনটা, RCC এর জন্য একটা, চারটা, RCC সিরিজের জন্য একটা, চারটা, কলামের জন্য আমাদের দুইটা, তাহলে 4 আর 2 6টা। আচ্ছা, ফুটিং এর জন্য তিনটা, তাহলে 6 আর 3 9টা, আর রিটেনিং ওয়ালের জন্য দুইটা, তাহলে 11টা। তার মানে এই যে 6টা অধ্যায়ে যদি ম্যাথ আমরা কমন পেতে চাই, আমাদের উদাহরণ মোট 11টা উদাহরণ কেউ যদি বুঝে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যায়, তাহলে সে এই ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ে যে 6টা ম্যাথ ইনশাআল্লাহ কমন পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এর মধ্যে থেকে কোনো অধ্যায় যদি কারো জটিল লাগে, সে অধ্যায়গুলো বাদ দিতে পারেন। তো যেমন আমরা যদি মনে করি যে 4টা ম্যাথ করবো, হ্যাঁ, তো যদি 4টা ম্যাথ সহজ 4টা ম্যাথ চাই, তাহলে আমরা এই যে প্রথম 4টা দেখতে পারি। ঠিক আছে, যে প্রথম 4টা যে একমুখী স্ল্যাব ডিজাইন WSD USD, দুইটা, দ্বিমুখী সিঁড়ি, আর কলামের মাত্র দুইটা ম্যাথ, টাইট কলাম আর স্পাইরাল কলাম। এই 4টা ম্যাথ যদি কেউ করে, 4টার মধ্যে ইনশাআল্লাহ 4টাই কমন পাবে। ঠিক আছে, তারপরে যদি কেউ 5টা কমন পেতে চায়, তাহলে আমি বলবো রিটেনিং ওয়ালটা করতে। ঠিক আছে, রিটেনিং ওয়াল। তো কেউ যদি রিটেনিং ওয়াল ডিজাইনটা করে, তো এটা হলো গভীরতা, লওয়ার পরিমাণ এবং স্থিতিশীলতা নিরীক্ষা, দুইটা ম্যাথই ছোট এবং খুবই ইজি ম্যাথ। ঠিক আছে, তো 5টা কমন পেতে চাইলে প্রথম 4টা এবং এই 6 নাম্বারটা, অর্থাৎ রিটেনিং ওয়াল ডিজাইন একজন করবে। আচ্ছা, তারপরেও এই যে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন, এটা হলো একটু বড় ম্যাথ। হ্যাঁ, এটা একটু অনেক বড় ম্যাথ হয়ে থাকে। তো কেউ যদি চায় যে এটা বাদ দিয়ে দেবে, তো এটা বাদ দিতে পারে, তবুও 4-5টা ম্যাথ একদম ইজিলি কমন পাওয়া সম্ভব। তো আমরা জানি যে আমাদের মূলত ভালো রেজাল্টের জন্য বা A+ পাওয়ার জন্য আমাদের যে 5টাই লিখতে হয়, 5টাই কমন পাইতে হয়, বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা কমন পেয়ে বা 3টা ভালোভাবে লিখলেও অনেক সময় A+ মার্কস চলে আসে। কিভাবে? আমরা জানি এই যে ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের আমাদের পরীক্ষা হলো 60 আর 90 হলো স্যারদের হাতে, মোট হলো 150, অর্থাৎ 3 ক্রেডিটের সাবজেক্ট, তাই না? তো কেউ কোনো স্টুডেন্ট যদি ভালোভাবে ক্লাস করে বা নিয়মিত যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট পরীক্ষাগুলো আছে বা মিড পরীক্ষা একটু ভালো করা, এগুলো যদি সবাই মেইনটেইন করে, যে কোনো একটা স্টুডেন্ট মেইনটেইন করে, তো স্যার এখানে 90 এর মধ্যে 90 না দিলেও মিনিমাম 85 দিয়ে দেয়। ঠিক আছে, তো 85 যদি দিয়ে দেয়, তাহলে আমরা জানি 100-র মধ্যে প্লাস হলো 80-তে, তাই তো? 80-তে, আর 50-এর মধ্যে হলো 40, তাহলে 8×4 = 12, অর্থাৎ 120। আমাদের A+ হলো 120-এ। তো কোনো স্টুডেন্ট যদি 85 পেয়ে যায়, ঠিক আছে, স্যারের হাতের মার্ক যদি 85 পেয়ে যায়, তার A+ পাওয়ার জন্য আর কত মার্কস দরকার? তো আমরা দেখি 120 থেকে যদি 85 মাইনাস করি, তাহলে 15 আর 20 কত হলো? আমাদের 35, তাই তো? তাহলে আমাদের 35 মার্ক দরকার হলো A+ পাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের যদি 15 মার্কসটা প্রয়োজন হয়, 35 মার্কস প্রয়োজন হয়, 35, তাহলে A+ পাওয়ার জন্য 60-এর মধ্যে মাত্র 35 লাগবে। ঠিক আছে, তো এখন আমাদের এই 35 পাওয়ার জন্য আমরা জানি ক বিভাগে থাকে আমাদের 10 মার্ক, খ বিভাগে 20, এই হলো 30, আর গ বিভাগে হলো 30, টোটাল মিলে হয় 60, তাই তো? তো এইখান থেকে আমরা যদি ক আর খ বিভাগ ভালোভাবে করি, এইখানে আমাদের মিনিমাম 27-28 মার্ক এমনি হয়ে যায়। ঠিক আছে, 27-28 মার্ক ক আর খ বিভাগ থেকে হয়ে যায়। আর গ বিভাগে এখানে যদি কেউ 3টা প্রশ্ন কমন পায়, তাহলে 3×6 = 18, তাহলে এইখানে তো এমনিতেই 35 ওভার হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে গ বিভাগ থেকে মোটামুটি 3টা প্রশ্ন ভালোভাবে কমন পেলেও যারা মোটামুটি ভালো ক্লাস করে তাদের ক্ষেত্রে A+ পাওয়া সম্ভব। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।